আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি চাই তোমার? ওই যে জবাব। সে তো আমি দিয়ে দিয়েছি। সেটা তো একটা প্রশ্নের, আরো প্রশ্ন যে বাকি আছে। অর্ষা বিরক্তি নিয়ে বলল, আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিব না, আর কেউ আমাকে বাধ্য করতে পারবে না। তুমি বাধ্য। তুমি যখন অন্য একটা মানুষকে নিজের মতো বিচার করতে পেরেছো তখন প্রশ্ন তো উঠবেই। অর্ষা গম্ভীর মুখে বলল, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই। এটা আমার অফিস, এখানে আমি কোনো সিনক্রিয়েট চাই না। আর কত এড়িয়ে যাবে? দেখো, আমি তোমার সাথে এ নিয়ে কথা বলতে চাই না। যদি চাইতাম তবে এতগুলো বছর তোমাকে এড়িয়ে চলতাম না। তাই এতগুলো বছর পরে জবাব পাওয়ার আশা করাটা বোকামি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি সব কিছু 7.5 বছর আগেই মাটি চাপা দিয়ে ফেলেছি। এতগুলো বছরে সব নিশ্চিহ্ন হয়ে গেছে, তাই ঘুরে লাভ হবে না। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, সব কিছু ভুলে যাও, এটাই তোমার জন্য বেস্ট। এত সহজ? তুমি আমার সাথে যা করেছো তো এত সহজে কি করে ভুলবো? তুমি পারতে। তো এখন কি করতে চাও? মামলা করবে? রাজের কাছে আমার মৃত্যুদণ্ডের ফরিদার করবে? তাহলে তাই করো, সব অভিযোগ স্বীকার করে নিয়ে ফাঁসিতে ঝুলবো। তবুও প্লিজ রোজ রোজ একই প্রশ্ন করো না, ভালো লাগে না, বিরক্তি হচ্ছি। দর্শন ওকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এতটা বদলে যায় কি করে মুখের উপর এভাবে কথা বলতে পারে? এই অর্ষাকে চেনেই না। দর্শনের মুখের এক্সপ্রেশন বদলে যায়। চোয়াল শক্ত করে বলল, আই হেট ইউ। কখনো তোমার কাছে প্রশ্ন নিয়ে আসবো না। এই প্রশ্নগুলো আজীবন প্রশ্ন হয়ে থাক, তোমাকে কখনো ক্ষমা করব না। দর্শন চলে যেতেই অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমি তোমার সাথে যা করেছি তা নাকি ভুলতে পারবে না, আর তোমার জন্য আমার সাথে যা হয়েছে তা আমি ভুলবো কি করে? অফিস শেষে অশান্ত মন নিয়ে অর্ষা প্রিয়ার বাসায় গেল। প্রিয়াও অফিস থেকে ফিরে সবেমাত্র ফ্রেশ হয়েছে। অর্ষাকে দেখে চমকে গেল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো এভাবে আসতো না। প্রিয়া ওকে নিয়ে নিচের ঘরে গেল। ফ্রিজ থেকে জুস এনে অর্ষাকে দিল। অর্ষা এক ঢোক পান করে বলল, ও রোজ রোজ আমার সামনে আসছে। আমি কেন ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, কেন ওর সাথে এমন করলাম, ব্লা ব্লা ব্লা। এই একই প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত। আজ বলল আমি যা করেছি তার জন্য নাকি আমাকে ক্ষমা করবে না, আর ওর জন্য আমার লাইফে যে ক্ষতি হয়েছে তার বেলায়, ওর জন্য আমি এতিম হয়েছি, ওর জন্য আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, তার জন্য কি কখনো ওর কাছে কৈফিয়ত নিতে গিয়েছি? যাইনি তো। আমি শুধু ওর থেকে দূরে থাকতে চেয়েছি, সব ভুলতে চেয়েছি, কিন্তু ও দিচ্ছে না। আমি এখানে ফিরে এসেছি শুধুমাত্র বাবা মায়ের শেষ চিহ্নের জন্য, নয়তো কখনো ফিরতাম না, আর না কখনো ওর মুখোমুখি হতে হতো। আমি কি করব প্রিয়া? এভাবে আমি বাঁচতে পারবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। অর্ষা মুখ চেপে ডুকরে কেঁদে উঠছে। প্রিয়া ওকে জড়িয়ে ধরল। এর সমাধান প্রয়োজন। অর্ষা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, ভেঙে যাচ্ছে। এভাবে চললে ওর বড় কোনো সমস্যা হয়ে যাবে। ওর মাইন্ড ফ্রেশ থাকা জরুরি। কিন্তু এর সমাধান কি? দর্শনের সত্যিটা জানা? প্রিয়া শীঘ্রই এর সমাধান বের করবে। অর্ষাকে আর কষ্ট পেতে দিবে না। নিরাপত্তায় কাটছে দিন। পাতা ছড়া শীতের আগমন ঘটেছে। কুয়াশার চাদরে মোড়ানো সকালে অর্ষার ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। শরীর ও মন আরেকটু উষ্ণতা চায়। কম্বল ছড়িয়ে আদুরে ঘুম দিতে চায়, কিন্তু অফিসের জন্য তা আর হয়ে ওঠে না। অতি পছন্দের ঋতুটা হঠাৎই অপছন্দের হয়ে উঠেছে। 9টায় অফিস, যেতে অন্তত আধা ঘন্টা সময় লাগে। ফ্রেশ হওয়া, অফিসের জন্য তৈরি হওয়া, নাস্তা করা, সব মিলিয়ে 40-45 মিনিট লাগে। অর্ষা অগত্যা বিছানা ছাড়ল। আড়ামোড়া দিতে দিতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে সকালটা উপভোগ করতে উদ্যত হলো তখনই সার্ভেন্ট ঘরে কফি দিয়ে গেল। অর্ষা ধোয়া ওঠা কফির মগ হাতে নিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়ালো। পুরো শহর কুয়াশায় ঢাকা, তবুও জীবন জীবিকার জন্য কতজন ছুটে চলেছে। স্কুলগামী ছাত্র ছাত্রীরা শীতের পোশাক পরে ঠান্ডায় গুঁজো হয়ে হাঁটছে। অর্ষা কফিটা শেষ করে ফ্রেশ
ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিল। ডাইনিংয়ে যেতে যেতে খালা খালুর কথোপকথন শুনল। তারা ওর বিয়ে নিয়ে কথা বলছে। ওকে দেখে চুপ করে গেল। অর্ষাও পাত্তা দিল না, না শোনার ভান করে নাস্তা করতে বসলো। টেবিলে আয়াসকে দেখতে না পেয়ে বলল। আয়াস ভাই অফিসে চলে গেছে? অর্ষার খালা বলল। হ্যাঁ, ওর কি একটা কাজ আছে, তাই আগে আগে চলে গেছে। অর্ষা আবারও খাওয়ায় মনোযোগ দিল। ফ্রুটস জুসের গ্লাসে চুমুক দিতেই খালু আমতা আমতা করে বলল। অর্ষা, এতদিন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলে, ভালো ক্যারিয়ার গড়তে উদ্যমী হয়েছিলে। এখন তো তোমার চাকরি ভালো চলছে, সব কিছু আছে তোমার কাছে, এবার তো বিয়েটা করাই যায়। তোমার খালামণির শরীর কেমন থাকে জানোই তো, তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, বারবার বলে মরার আগে ওর বিয়েটা দিতে পারলে, ওকে সংসারী দেখে যেতে পারলে মনটা শান্তি পেত। অর্ষা পুরো ফ্রুটস জুস শেষ করে খালার দিকে একবার তাকালো, তারপর খালুর দিকে চেয়ে বলল। আমি জানি আপনারা আমাকে নিয়ে বেশ চিন্তিত, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আমি জানি কেন এত চিন্তা করেন, তবে একটা প্রশ্ন করি, সত্যি কি আমার সব আছে? বিয়ে করে সংসার করার মতো তো অ্যাবিলিটি আমার আছে। আমি কি পারবো অন্য একটা পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিতে, তাদের সব দিক দিয়ে সুখী করতে? আমি এতিম, বাবা মা নেই, এছাড়া আরও জটিলতা আছে। এমন মেয়েকে কে বিয়ে করবে? এটা ভেবেই খালা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। খালা কেন এত চিন্তা করো? আমি চাকরি করি, টাকা পয়সা সব আছে আমার। আল্লাহর রহমতে আমাকে না খেয়ে মরতে হবে না। আজীবন নিজের খেয়াল নিজে রাখতে পারবো। আই এম হ্যাপি উইথ দিস। বিয়ে, একটা পরিবার, এসব আমার প্রয়োজন নেই। তবুও মা, ভালোভাবে বেঁচে থাকার জন্য শুধু টাকা পয়সা নয়, একটা পরিবারও তো প্রয়োজন। খালামুনি, তুমি এসব জেনেও? আমরা এমন ছেলের সাথেই তোর বিয়ে দেব যে কিনা তোকে সুখে রাখবে, তোর জীবনের জটিলতা নিয়ে মাথা ঘামাবে না। তুই শুধু একবার হ্যাঁ বল। অর্ষা মাথা নিচু করে আছে, চোখে পানি জমেছে। কেউ যদি দেখে ফেলে তাই মাথা তুলছে না। দ্রুত বেরিয়ে গেল অফিসের জন্য। ও যেতেই খালামণি দীর্ঘশ্বাস ছাড়ল। কথা কিছুতেই আগানো যাচ্ছে না। ওর অতীতের মধ্যে এতটা ডুবে আছে যে বের হতে পারছে না। এখনো আতঙ্কে থাকে, ভয় পায় কথা বলতে। আয়েশের সাথে ওর বিয়েটা দেব কিভাবে? আমাদের আয়ানের সাথে কথা বলা উচিত। আয়ান যদি পারে। অর্ষা যদি রাজি না হয় তাই ওকে বলিনি। আয়ানের সাথে বিয়ে দিলে ওর জীবনে আর কোনো জটিলতা থাকবে না। কার সাথে বিয়ে দেব, কোন পরিবারে দেব, তারপর যদি বাবা মাহীন ভেবে সুযোগ নেই, যদি অবহেলা করে? বোনকে অকালে হারিয়েছে, ওকে সুখে দেখতে চাই। এর জন্যই তো ছেলের বউ করতে চাইছি, যাতে ওর ফিউচার সিকিউর থাকে। কিন্তু কিছুই আগাতে পারছি না, ঘুরে ফিরে এক জায়গায় গিয়েই থেমে যায়। পুরোটা দিন গাঢ় বিষণ্ণতায় কেটেছে অর্ষার। ভার মুখে অফিস থেকে বের হয়েছে, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে জীবন থেকে সব রং হারিয়ে গেছে। বেসুরে বেরং জীবন। ড্রাইভ করতে করতে হঠাৎ গাড়ি থামিয়ে দিল। জানালার কাঁচ খুলে বাইরে তাকালো। এই ঠান্ডার মধ্যেও কেমন যেন দম বন্ধ লাগছে। জানালা খুলতেই ফুরফুরে বাতাস ভেতরে এলো, অর্ষাকে ছুঁয়ে দিল গভীরভাবে। শরীরে হঠাৎ কাঁপুনি দিয়ে উঠল। ফুটপাতে একটা মেয়ে একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক হলো, মেয়েটির কোল থেকে বাচ্চাটি নিয়ে আদর করতে লাগলো। দুজনে মিলেই আদর করতে করতে কী সব বলছে আর হাসছে। কি সুন্দর দৃশ্য! একটা বাচ্চার কাছে তার নিরাপদ আশ্রয়স্থল তার বাবা মা। বাবা মা থাকলে আর কিচ্ছু লাগে না, কারো কাছে আকুলতা নিয়ে পড়ে থাকতে হয় না। আর বাবা মায়ের কাছে সন্তানই সব। একটা সন্তান তাদের জীবনে রং এনে দেয়, খুশিতে ভরিয়ে দেয়। সন্তানহীন জীবন প্রত্যেক দম্পতির রঙিন জীবন বিবর্ণ করে দেয়। অর্ষা চোখ ফিরিয়ে নিল, কান্না পাচ্ছে খুব, নিজেকে অসহায় লাগছে, বুকটা হু হু করছে, চোখ বেয়ে পানি পড়ছে, ভেতরের চাপা কান্নাটা চিৎকার করে বলে উঠছে, হে সৃষ্টিকর্তা, কেন আমাকে অপূর্ণ করে দিলে? আর বাচ্চা মেয়ের মতো আমি পূর্ণ নই কেন?
চোখ মুছে অর্ষা বাইরে বের হলো, সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ চোখ গেল এটিএম বুথের দিকে। দর্শন বুথ থেকে টাকা তুলছে। অর্ষা ওকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। দর্শন টাকা তুলে ঘাড় ঘুরিয়ে অর্ষাকে দেখেও না দেখার ভান করে গাড়ির কাছে গেল। গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দর্শনকে দেখে হাসি মুখে কি যেন বলল। দর্শন নিজেও আলতো হাসল। তারপর দরজা খুলে দিল মেয়েটার জন্য। মেয়েটা ভেতরে বসতেই দর্শন অপর পাশের দরজা খুলে গাড়ির ভিতরে প্রবেশ করলো। মুহূর্তেই গাড়ি হাঁকিয়ে চলে গেল। অর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখল। অর্পার জন্মদিনের দাওয়াত করার জন্য কল করেছে প্রিয়াকে। প্রিয়া দাওয়াত কবুল করে ইতস্তত করে বলল, আপু অর্ষাকে বলেছ? প্রিয়ার প্রশ্নে অর্পা বিব্রত হলো। এত কিছুর পরে অর্ষাকে বলতে চায় না ও আর দর্শন আর মুখোমুখি হোক, দর্শন আবারও কষ্ট পাক। এই কথাটা প্রিয়াকে বলা জরুরি, তাই স্পষ্ট উত্তর দিল, না, আমি চাই না দর্শন ওর জন্য আর কষ্ট পাক। প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। কষ্ট তো অর্ষা কোনো অংশে কম পাচ্ছে না। কিছু মনে করো না, আসলে আমি চাইছি ওদের আবারও মুখোমুখি করতে। এদিকে অর্ষা কষ্ট পায়, কাদের সব কিছু বন্ধু হিসাবে আমাকে দেখতে হচ্ছে, আর অপর প্রান্ত দর্শন ভাইয়া কষ্ট পাচ্ছে, তার জন্য বন্ধু হিসাবে তোমাদের দেখতে হচ্ছে, আপসেট হতে হচ্ছে, অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন? যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে খোলাখুলি কথা না বলছে, যতদিন পর্যন্ত সব কিছু ক্লিয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত এভাবেই চলবে। কেউ সত্যির মুখোমুখি হবে না। কোন সত্যি? যা শুনলে হয়তো তুমি শিউরে উঠবে। তোমার আমার দেখার মধ্যেও হয়তো অনেক ভাগ রয়ে গেছে, অনেক কিছু দৃষ্টিগোচর হচ্ছে না, সেই জন্য জানা জরুরি, বলা জরুরি। আর তাই চাচ্ছি দুজন বারবার মুখোমুখি হোক, যতদিন পর্যন্ত সব ধোঁয়াশা না কাটে। যদি হিতে বিপরীত হয়? বিপরীত হতে হতে একদিন বাস্তব সত্যতা সামনে আসবে। আমার ভয় করছে দর্শন কি রিয়েক্ট করবে, আর তাছাড়া অর্ষা আসার জন্য রাজি হবে বলে মনে হচ্ছে না। অর্ষার সাথে ইমোশনালি কথা বলবে, রাজি হবে। আর দর্শনের ব্যাপারটা তুমি বুঝে নিও। কিন্তু কিছু কি মিরাক্কল হওয়ার সম্ভাবনা আছে? আমিও অপেক্ষা করছি আড়ালে কি আছে দেখার জন্য। ইনশাল্লাহ, আশা করা যায়। আর আমি তো আছি, ওদের মুখোমুখি করব। শুধু দোয়া করে ওরা যেন খোলাখুলি কথা বলে। ওদের মনের ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু বলে না, কোনো কারণে বলার ইচ্ছা হারিয়ে ফেলেছে। অর্পা কল কেটে বড় করে শ্বাস নিল। প্রিয়া মেসেজ করে অর্ষার নাম্বার দিয়েছে। অর্পা ওর নাম্বার বের করে কল দিল। অর্ষা ল্যাপটপে মুভি দেখছিল। পাশে রাখা মোবাইলটা কেঁপে ওঠায় সেদিকে চোখ গেল। অর্পা কল করেছে, ওর কপালে ভাঁজ পড়েছে। অর্পা ওকে কল করেছে, কিন্তু কেন? অনেক আগেই প্রিয়ার কাছ থেকে অর্পার নাম্বার নিয়েছিল, নাম্বারও সেভ করে রেখেছিল, কিন্তু কখনো কল দেওয়া হয়নি। এত কিছুর পরে নিশ্চয়ই খোশ গল্প করতে কল দেয়নি, হয়তো সিরিয়াস কিছু নিয়েই কথা বলবে। অর্ষা ভেবে পাচ্ছে না কি বিষয়ে কথা বলতে পারে। এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। এই যা, কল কেটে গেল। যাক, ভালো হয়েছে। অর্ষা আবারও মুভি দেখায় ব্যস্ত হয়ে গেল। পরক্ষণেই আবার কল আসলো মোবাইলে। অর্ষা অনেকটা বাধ্য হয়ে তরু তরু বুকে কল রিসিভ করলো। কল রিসিভ করে চুপ করে রইল। অপর পাশ হতে অর্পা বলল, অর্ষা? হ্যাঁ, অর্ষা বলছি। আমি অর্পা। হ্যাঁ আপু, বলো। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো, সামনের সপ্তাহে চলে যাচ্ছি। এই মুহূর্তে কি বলা উচিত অর্ষা জানে না, তাই চুপ করে থাকাকে শ্রেয় মনে করলো। আগামীকাল আমার জন্মদিন, ক্লাবে একটা পার্টি রয়েছে। আসলে পার্টি বললে ভুল হবে, জন্মদিন ইস্যু হলেও পার্টি মূলত শেষ মিলনায়তন। আবার কবে আসি ঠিক নেই, হয়তো আসবো না, আসলেও হয়তো কারোর সাথে আর দেখা হবে না, কারণ সময় পরিস্থিতি সব সময় এক থাকে না, সব কিছু সবাই বদলে যেতে পারে। এখন তো বদলে যাওয়াই মানুষের ধর্ম। তাই চাইছিলাম শেষবারের মতো প্রিয়দের সাথে একটু সময় কাটাতে। তুমি তো কখনো আবার অপ্রিয় ছিলে না, আশা করি আসবে। ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব সব সময় সাথে নিয়ে ঘুরতে হয় না। সব অস্বস্তি কাটিয়ে মাঝে মধ্যে
খোলামেলা বাঁচতে হয়, প্রাণ খুলে কথা বলতে হয়, হাসতে হয়। আই হোপ তুমি বুঝতে পেরেছো। যথেষ্ট বুদ্ধিমান তুমি। অর্ষা নিচু স্বরে পড়ল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আসছো, লাস্ট টাইম। আর হয়তো কখনো বলবো না। অ্যাড্রেস সন্ধেবেলায় চলে এসো। অর্ষা জানে না যাবে কিনা, তবে এই মুহূর্তে মুখের উপর না করতে পারছে না। আচ্ছা, ভালো থেকো। অগ্রিম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, তুমিও ভালো থেকো। রাখছি। অর্ষা বিদায় দেওয়ার আগেই অর্পা কল কেটে দিল। অনেকটা ব্যস্ততা দেখালো। অর্ষা মোবাইল হাতে নিয়ে ভাবছে ব্যস্ত না ইগনোর করলো। ইগনোর করলে কি কল করতো? জন্মদিনের ইনভাইটেশন দিত? অর্পা কল কেটে কাউচের উপর বসলো। ইচ্ছে করছিল অর্ষাকে অনেকগুলো কথা বলতে, অনেক প্রশ্ন করতে, কিন্তু নিজেকে দমিয়ে রেখে স্বাভাবিক কথাবার্তাই বলেছে। অর্ষা ভাবতে ভাবতে প্রিয়াকে কল দিল। প্রিয়াকে কল দিতেই সাথে সাথে রিসিভ করলো, যেন ওর কলেরই অপেক্ষায় ছিল। কল রিসিভ করে সাথে সাথে বলল,